ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমরা প্রি হিস্ট্রি সম্পর্কে জানবো। আর আমি চেষ্টা করব যে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের ক্লাস করানো, যাতে তোমাদের ইতিহাস বিষয় সম্পর্কে একটি ধারণা জন্মাতে পারে। এছাড়া বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেটা বেসিক যেটা কনসেপ্ট সেটা যাতে তোমাদের ক্লিয়ার হতে পারে, সেই হিসেবেই আমি এই সিরিজটা শুরু করছি, যেখানে আমি ইতিহাসের প্রত্যেকটা বিষয় পার্ট পার্ট করে তোমাদেরকে বোঝাবো। আর তোমরা ক্লাসগুলো একটু দেখবে আর কমেন্টে জানাবে যে আর কি ভাবে পড়ালে তোমরা উপকৃত হবে। আমি সেইভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যায়। প্রথমে হচ্ছে যে প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ। প্রি হিস্ট্রি মানে হচ্ছে যে সময় মানুষ লিপির ব্যবহার জানতো না, যে সময় মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রী থেকেই আমরা সেই যুগটা সম্পর্কে জানতে পারি, সেটাকে বলা হয় প্রি হিস্ট্রি যুগ। এটা অনেকটা সময় জুড়ে হয়েছিল, আর এই যুগে বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কারও হয়েছিল। যেমন যেটা হচ্ছে ধরো প্রি হিস্ট্রি, সেখানে তো আমরা মানুষের আবির্ভাব দেখছি। মানে ইতিহাস বলতে কি, যখন মানুষ দেখা গেল যে যখন মানুষের আবির্ভাব হলো, মানুষ যখন সমাজবদ্ধ জীব হিসাবে একে অপরে ঐক্যবদ্ধ ভাবে যখন তারা নিজেদের জীবন যাপন শুরু করলো, সেখান থেকে শুরু হলো কি ইতিহাস। তো প্রথমে তো মানুষের উৎপত্তি হয়ে যায়নি। তো আজ থেকে ঠিক 4.5 বিলিয়ন পৃথিবীর উৎপত্তি হয়েছিল। তাহলে 4.5 দেখা গেছিল পৃথিবীর উৎপত্তি হয়েছিল। তারপর হচ্ছে 3.5 শেষ বিলিয়নে দেখা গেছিল প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। এবার প্রাণের অস্তিত্ব প্রথম কোথায় পাওয়া যায়? প্রাণের অস্তিত্ব প্রথম পাওয়া গেছিল জলে। প্রথমে পাওয়া গেছিল প্রাণের অস্তিত্ব জলে, এবং সেখানে এককোষী জীবের আবির্ভাব হয়েছিল। পরে বহুকোষী জীবের আবির্ভাব হয়েছিল। এবারে যখন 240 মিলিয়নের সময় আমরা ডাইনোসরের উৎপত্তি পাই, তারপর 65 মিলিয়নে ডাইনোসর লুপ্ত হয়, 7 মিলিয়নে দেখা যাচ্ছে যে মানুষের অস্তিত্ব পাওয়া যায়। আর 2.4 যেটা মিলিয়ন, সেখানে আইস এজ শুরু হচ্ছে, এবং যেটা হচ্ছে 11,550 যেখানে বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা, সে সময় দেখা যাচ্ছে আইস এজটা এন্ড হচ্ছে। আর পৃথিবীর সব থেকে উন্নত এবং জটিলতম প্রাণী হচ্ছে কারা? সেটা হচ্ছে আমরা, মানুষ। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। যেমন দেখো যে আমরা যেভাবে এখন জীবনযাপন করি, সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাই। একটা সময় ছিল যে মানুষকে অনেক সংঘর্ষ করতে হয়েছে সেটা পাওয়ার জন্য। অর্থাৎ এখনের যেগুলো সমস্যা আর তখনকার যে সমস্যা, সেটার আকাশ পাতাল পার্থক্য ছিল। এমন একটা সময় ছিল যে সময় না ছিল কোনো ইলেকট্রিসিটি, না ছিল ফোন, না ছিল কল করলেই মানে ধরো ঘরের বাড়িতেই দেখবে খাবার চলে আসে। এরকম আমাদের এখন এতটা আমরা উন্নত হতে পেরেছি, চাঁদে যেতে পারছি। হ্যাঁ, তো কত কিছু দিক দিয়ে মানুষ উন্নত হয়ে যেত, একটা সময় তো মানুষ ছিল না। তাহলে সেই সময় দেখা গেছিল যে মানুষরা নিজেরা খাদ্য সংগ্রহ করতো। বিভিন্ন ধরনের ধরো গাছপালা, বিভিন্ন জায়গা থেকে তারা কি করতো? খাদ্য সংগ্রহ করতো। কালারটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে সে সময় দেখা যেত যে মানুষ কি করতো? খাদ্য সংগ্রহ করতে যেত। যেমন দেখো, তারা দলবদ্ধ হয়ে পশু শিকার করতো। এছাড়া দেখো তাদের হাতে যে অস্ত্র শস্ত্র আছে, সেগুলো দেখো শুধু একটা পাথর। তাহলে যখন দেখবে কেউ যদি কাউকে যদি তাড়া করে, তাহলে মানুষ কি করে? নিজের প্রাণের রক্ষিতে যা কিছু তারা পেতো সেগুলোকে কি করতো? তারা পশু শিকার করতো। এছাড়া এইভাবে দেখা যেত যে তারা দলবদ্ধ ভাবে পশু শিকার করতো, এবং এভাবে তারা তাদের নিজেদের দৈনন্দিন জীবনযাপন উদযাপন করতো। একটা সময় পর দেখা গেল যে এক সময় দেখা গেল গাছে গাছে ঘর্ষণ লেগে দেখা গেল আগুনের উৎপত্তি হলো, মানে আগুন বার হলো। এবার দেখো যে বন্য পশুদের সাথে মানুষেরা কিভাবে দৌড়ছে। তারা তো বুঝছে যে সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার মানুষই এমন একটা মানে বলতে পারো জীব, যেখানে দেখা যাচ্ছে তারা সেই আগুনের ব্যবহার করা শিখলো। যেখানে তারা দেখলো যে যখন এই আগুনের মধ্যেই যখন মাংসের টুকরো পড়লো এবং যখন সেটা খেলো, তখন দেখলো এটা খুব সহজেই খাদ্যটা কিন্তু মানে হজম করা যাচ্ছে, এবং এটা খেলে অনেকটা কীটাণু মুক্ত হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে মানুষ দেখছে সহজে হজম হয়ে যায়, এটা সুস্বাদু হচ্ছে। তখন মানুষ মানে মাংস যেটা কাঁচা খেত, তারা সেটাকে তারা পুড়িয়ে খেতে শিখলো। অর্থাৎ দেখো, একই সঙ্গে বন্য প্রাণী আর একই সাথে মানুষ দুজনেই দেখা যাচ্ছে একটাই স্টেজে, কিন্তু দেখো যে যারা বন্য প্রাণী ছিল, যারা প্রাণী ছিল, পশু পাখি ছিল, তারা কিন্তু আগুনটাকে কাজে লাগাতে পারলো না। তাহলে সেক্ষেত্রে মানুষ কি করলো? নিজের বুদ্ধির সাহায্যে সেটাকে কাজে লাগালো। এবং দেখা যেত যে অনেক সময় আগুন, যেমন ধরো সকালবেলায় তো আমরা সূর্যের আলো পাই, কিন্তু রাত্রেবেলায় তখন অন্ধকারে দেখা গেল যে তারা আগুনের ব্যবহারটা শিখলে। তারা যেখানে যে স্থানে থাকতো সেখানে তারা কি করতো? আগুনটাকে জ্বালিয়ে রাখতো। এবার আগুনটাকে যখন জ্বালিয়ে রাখতো, তার ফলে কি হতো? আলো উৎপন্ন হতো বিভিন্ন ধরনের। যেমন তারা বন্য পশু, তারা সহজে আসতো না, আক্রমণ করতো না। তাহলে এভাবে দেখা যাচ্ছে আগুনের আবিষ্কার শুরু শিখলো। তাহলে আগুনের আবিষ্কারটা ছিল সব থেকে বড় আবিষ্কার। পরে আমরা দেখবো যে পেলিওলিথিক এজ। তাহলে এখন আমরা পেলিওলিথিক এজ সম্পর্কে জানবো। দেখো, পেলিও আর একটা হচ্ছে লিথিক, দুটোর মানে আছে। পেলিও মানে হচ্ছে প্রাচীন, এবং লিথিক মানে হচ্ছে পাথর। এবং এই সময়টা খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল, যেটা শুরু হয়েছিল 25 লক্ষ বছর আগে শুরু হয়েছিল এটা। এবং এই সময়টা অনেকটা অনেকটা সময় জুড়ে হয়েছিল, যার জন্য এটার মানে প্রাচীন প্রস্তর যুগটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় নিউ প্যালিওলিথিক, একটাকে বলা হয় মিডিল প্যালিওলিথিক, আর একটাকে বলা হচ্ছে আপার প্যালিওলিথিক। তো যখন দেখা যাচ্ছে যে লোয়ার যেটা প্যালিওলিথিক হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ প্রথম বড় বড় পাথরের হাতকুঠার ব্যবহার শুরু করেছিল। তারপর যখন মধ্য প্যালিওলিথিক, এই সময় দেখা যাচ্ছে হাতিয়ারগুলি কিছুটা উন্নত হলো। আর যখন হচ্ছে উচ্চ প্যালিওলিথিক, এই সময় দেখা যাচ্ছে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স এর আবির্ভাব ঘটেছিল। তাহলে হোমো স্যাপিয়েন্স এটা হচ্ছে মানুষেরই একটা প্রজাতি, যেটা আমরা কিছুক্ষণ পর জানবো।
এবং হাড়ের তৈরি শুষ্ক হাতিয়ারের ব্যবহার শুরু করেছিল। তাহলে এটা হয়েছিল উচ্চ প্যালিওলিথিক। যত মানে সময়টা যেতে থাকলো, এধার দিকে আসতে শুরু করলো, তখন দেখা গেলো যে বরফের যেটা যুগ মানে আইস এজ, এটা কিন্তু কমতে থাকলো। যখন নিম্ন প্যালিওলিথিক সে সময় যেটা আবহাওয়াটা ছিল, আর উচ্চ প্যালিওলিথিক এই সময় দেখা যাচ্ছে আবহাওয়াটার মধ্যে অনেকটা আস্তে আস্তে উষ্ণতা আসতে শুরু করলো। প্যালিওলিথিক যুগের শেষের দিকে মানুষ আগুন জ্বালানো শিখেছিল। তাহলে আগুন জ্বালানো এটা হচ্ছে মানে মানব ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ আবিষ্কার। দেখো আগুনের সাহায্যে কত কিছু জিনিস হয়, তাহলে কিভাবে সেটাকে আগুনটাকে মানে ব্যবহার করা যায়, কিভাবে আগুনের উৎপত্তি করা যায়, এগুলো ছিল খুব বড় বড় আবিষ্কার। কারণ তখনকার দিনে তো কেউ কাউকে বলে দিত না। যেমন এখনকার দিনে দেখো অনেকটাই সুবিধা হয়ে গেছে যে অনলাইনের ফলে আমরা ঘরে বসে ধরো বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন তোমাদেরকে মানে ভিডিও বানিয়ে তোমাদের কাছে কি করে তথ্যটাকে দিয়ে দিচ্ছে। তাহলে তোমাদেরকে সেই জায়গাটা যেতে হচ্ছে না, ওখানে যে পড়তে হচ্ছে না, কিন্তু খুব সহজে তোমরা কি করছো সেটা সম্পর্কে জানতে পারছো। তাহলে এগুলো কি অনলাইনে যুগ। তো সেই সময়টা অর্থাৎ প্যালিওলিথিক যুগে আগুন তাদের শীতের হাত থেকে রক্ষা করতো, এছাড়া হিংস্র পশু তাড়াতে এবং কাঁচা মাংস পুড়িয়ে নরম মাংস খেতে আগুন সাহায্য করতো। এই যুগের কিছু নিদর্শন পাওয়া গেছে, যেমন ধরো নর্মদা উপত্যকা, কর্ণাটকের কুস্কি, অন্ধ্রপ্রদেশের কুন্নুর গুহা, যেখানে আগুনের ছায়ের প্রমাণ মিলেছে। এবং এই যুগে দেখা যেত যে কোয়াজাইট বলে যে পাথরটা আছে সেটা দিয়েই মানে হাতিয়ারগুলো তৈরি হতো, যার জন্য এটাকে কোয়াজাইট ম্যানও বলা হয়। পরে আমরা দেখবো যে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার সমূহ, যেমন ধরো হস্তকুঠার, ছাঁচনি, তারপর আছে বেদিনী বা ছিদ্রকারী, ছেদক, বল্লম, চপার। তাহলে প্রথম হচ্ছে হস্তকুঠার দিয়ে কি হতো যে পাথর ভেঙে দুই দিক ধারালো করে এটি তৈরি হতো। ছাঁচনি এটা দিয়ে পশুর চামড়া পরিষ্কার করতো, গাছের ছাল ছাড়াতে এটা সাহায্য করতো। ছিদ্রকারী এটা কোনো কিছুতে ছিদ্র বা গর্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হতো। ছেদক মাংস কাটা, হাড় আলাদা করার জন্য চওড়া এবং ধারালো প্রান্ত বিশিষ্ট পাথর ছিল। বল্লম হচ্ছে যে শিকারের জন্য লম্বা কাঠের মাথায় ধারালো পাথর যুক্ত অস্ত্র ছিল। চপার মানে হচ্ছে বড় পাথর বা হাড় ভাঙার জন্য ব্যবহৃত একদিকের ধারালো ভারী হাতিয়ার। তাহলে এইগুলো সাহায্যে দেখা যেত তখনকার দিনের মানুষ যে নিজেদের জীবন অতিবাহিত করতো। যখন দেখা যেত হট করে কোনো, যখন তারা শিকার করতে যেত, যখন কোনো হট করে কোনো বন্য পশু চলে আসতো, এইভাবে তারা কি করতো এই হাতিয়ারগুলোর সাহায্যে নিজেদের নিজেদের গোষ্ঠী, নিজেদের পরিবারকে রক্ষা করতো। দেখো মানুষ যখন একা ছিল তখন কিন্তু ইতিহাস শুরু হয়নি। যখন মানুষ দেখা গেল যে সকলকে নিয়ে যখন থাকতে থাকলো, মানে মানুষ তো সমাজবদ্ধ জীব, তারা যখন সমাজকে নিয়ে থাকতে শুরু করলো, সবাইকে নিয়ে যখন একত্রভাবে কাজ করতে শুরু করলো, তখন থেকে কিন্তু ইতিহাসটা শুরু হলো। তাহলে প্যালিওলিথিক এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? জন লুবক। এবং এই সময় অস্ত্রশস্ত্রগুলো কোয়াজাইট পাথর দ্বারা তৈরি হতো, যার জন্য এটাকে কোয়াজাইট মানুষও বলা হয়। রবার্ট ব্রুস ফুড ভারতে প্রথম প্রস্তর যুগের পাথরের হাতিয়ার আবিষ্কার করেছিল। এবং প্যালিওলিথিক যুগে আমরা জানি তিন ভাগে ভাগ হয়েছিল। লোয়ার প্যালিওলিথিক, এটা আমরা অস্ত্রশস্ত্র, কুঠার, কাঠারি, ছাঁচনি, এবং এটা বেলান উপত্যকা, যেটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। তারপর আছে ভীমবেটকা, যেখানে মধ্যপ্রদেশে, এছাড়া সিংভূম যেটা ঝাড়খণ্ডে রয়েছে। সেখান থেকে আমরা লোয়ার প্যালিওলিথিক যুগ সম্পর্কে জানতে পারি। মিডিল প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগেরই ভাগ বলছি এখন কিন্তু। হ্যাঁ, তাহলে মিডিল প্যালিওলিথিকের এই সময় আমরা যেমন হচ্ছে সোন, নর্মদা, তুঙ্গভদ্রা উপত্যকায় মূলত এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আর যেটা হচ্ছে আপার প্যালিওলিথিকে যে সময় আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল, তাহলে হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব হয়েছিল। আর আমরা কোথায় কোথায় এই যুগের সম্পর্কে জানতে পারি, যেমন হচ্ছে যে সোহান উপত্যকা যেটা পশ্চিম পাঞ্জাবে রয়েছে, বেলান উপত্যকা যেটা মধ্যপ্রদেশে রয়েছে, অত্তিরাম পাক্কা যেটা হচ্ছে তামিলনাড়ুতেও রয়েছে। এগুলো সম্পর্কে, এই যুগ সম্পর্কে আমরা জানতে পারি। এখানে মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের হাতিয়ার ছিল। এবার দেখা গেল যে প্যালিওলিথিক এজটার পরে দেখা গেল যে মানুষের যেটা অস্ত্র শস্ত্র সেটা কিছুটা পরিমাণ উন্নত হলো। তো প্রাচীন প্রস্তর যুগ আর নবপ্রস্তর যুগের মিডিলে হচ্ছে মেসোলিথিক এজ। এই সময় হাতিয়ারগুলো একটু মানে আগের তুলনায় ছোট, যার জন্য এটাকে মাইক্রোলিথিকও বলা হয়। তো প্রাচীন প্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগের একটি মধ্যবর্তী সন্ধিক্ষণ ছিল। ক্ষুদ্রাংশ অর্থাৎ সবচেয়ে ছোট, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ছোট এবং তীক্ষ্ণ পাথরের হাতিয়ারের ব্যবহার। জলবায়ু পরিবর্তন হলো, যত দিন যাচ্ছে তত কি হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা থেকে উষ্ণতায় আসছে। ফলে পশু পাখি, গাছপালার ধরনের পরিবর্তন আছে। যখন যেমন ধরো আমাদের ধরো ভারতে বিভিন্ন জায়গায় দেখো বিভিন্ন ধরনের গাছ। যেমন ধরো যদি তুমি হিমালয় সাইডে যাও তাহলে ওখানকার গাছগুলো আলাদা। যদি পূর্ব ভারতে যাও যেখানে আমরা রয়েছি, সেখানে দেখো গাছের ভ্যারাইটি আলাদা। যদি তুমি পশ্চিম ভারতে যাও, সেখানকার দেখবো অনেকটা জায়গা মরুভূমি রয়েছে, সেখানে দেখবে কাঁটা জাতীয় গাছ রয়েছে। তারপর দেখবে দক্ষিণ ভারত, সেখানে কি হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের বড় বড় গাছ যেগুলো ধরো রয়েছে। তাহলে জলবায়ু অনুযায়ী কি হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেমন দেখা যাচ্ছে আবহাওয়া, সেই অনুযায়ী দেখা যাচ্ছে গাছপালারও ধরন পরিবর্তন হয়। মানুষ যাযাবর জীবন ছেড়ে, তাহলে মেসোলিথিক এজ হচ্ছে এমন একটা সময় যে সময় যাযাবর জীবন ছেড়ে দেখা যাচ্ছে আধা স্থায়ীভাবে বসবাস, মানে আস্তে আস্তে শুরু হচ্ছে বসবাস। পুরো কিন্তু এখনো কিন্তু স্থায়ী বসবাস শুরু হচ্ছে না। এই সময় দেখা যাচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগের থেকে যেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, এই সময় দেখা যাচ্ছে যে মানুষ অস্থায়ীভাবে মানে আধা স্থায়ীভাবে বসবাস শুরু করছে। এই সময় পশুপালন শুরু করছে। পশুপালন এই যুগে মানুষের প্রথম দেখা গেছিল যে কুকুর হচ্ছে গৃহপালিত পশু, সেটাকে তারা করছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যুগে মানুষ প্রথম কুকুর গৃহপালিত পশু হিসাবে লালন পালন শেখে। এবার গৃহপালিত পশু হলো কি, সেটা কি এখনকার মতো পশু না, এটা কিন্তু বন্য কুকুর ছিল। তাহলে সেইটাকে কিন্তু প্রথম গৃহপালিত পশু হিসাবে তারা ব্যবহার করেছিল। অর্থাৎ পশুপালন মানুষ শিখে যাচ্ছে। কারণ দেখো পশুকে যদি রাখে তাহলে বিভিন্ন ধরনের ধরো তাদেরকে দিয়ে কাজ করানো যায়। তারপর ধরো দুধ, তারপরে মাংস সেটা পাওয়া যায়। আবার এটারও আরেকটা জিনিস যে প্রথম দেখা যেত যে যখন মা যেগুলো পশু ছিল তারা যখন সন্তান যখন হতো তখন সন্তানদেরকে দুধ খাওয়াতো। তখন মানুষ প্রথমে বুঝতে পারেনি যে সেটা তারাও খেতে পারবে, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারে যে সেই যে দুধটা আছে সেটা তারাও খেতে পারবে। তাহলে সেটাও তো তাদের কাছে একটা জানার। আর এই সময় আরেকটা জিনিস ছিল যে মানুষ তৎকালীন সময়ে মানুষ বুঝে যেত যে কোন খাবারটা তাদের জন্য ঠিক আর কোনটা মানে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, এইরকম ধরনের।
যেমন ক্ষুদ্র ব্লেড রয়েছে, অন্তত ধারালো পাথরের পাত যা কাটার কাজে ব্যবহৃত হতো, যেটা তীর ধনুক যেটা দূর থেকে শিকার করার জন্য, ক্ষুদ্র পাথরের ফলা ধনুকের মাথায় ব্যবহার হতো, বড়শি যেটা মাছ ধরার জন্য, হাড় ও পাথরের তৈরি বাঁকানো হাতিয়ার, কাস্তে যেখানে বন্য শস্য কাটার কাজে কাঠের হাতলে ছোট ছোট ধারালো পাথর বসিত হতো। দেখো, বন্য শস্য মানে মানুষ তখনও কিন্তু উৎপাদন শিখেনি এখনো পর্যন্ত মধ্যপ্রস্তর যুগে। তারপরে যেমন ধরো রয়েছে যে ত্রিকোণাকৃতি পাথর, যেখানে এগুলো মূলত তীরের ফলা বা বর্ষার অগ্রভাগ হিসাবে ব্যবহৃত হতো। আর সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 বছরে। আর এই সময় দেখা যাচ্ছে যে শিকার করা, শিকার, মাছ ধরা এবং খাদ্য সংগ্রহ করা এগুলো তারা করতো। আর আমরা এই সময় বিভিন্ন ধরনের গুহা চিত্র দেখতে পাই, যেমন ভারতে ভীমবেটকা। এটা কোথায় রয়েছে ভীমবেটকাটা, তোমরা একটু কমেন্টে জানাবে। এবার আছে যে ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান নিদর্শন সমূহ, যেমন ধরো বাগড়, এটা কোথায় রয়েছে রাজস্থান। এখানে ভারতের বৃহত্তম মধ্যপ্রস্তর যুগের কেন্দ্র, এখানে প্রচুর পরিমাণে পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। এবার আছে ভীমবেটকা। ভীমবেটকা এটা মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশ বলেই দিলাম। এখানকার গুহা চিত্রগুলি বিশ্ববিখ্যাত এবং এখানকার মানুষ সে শিকার এবং দৈনন্দিন জীবনের নানা চিত্র কোথায় করা আছে। এবার আছে আদমগড়। আদমগড় এটা মধ্যপ্রদেশে রয়েছে, এখানে পশুপালনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারপর হচ্ছে সারাই নাহার রায়, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, এখানে বসতি, যুদ্ধ এবং সংঘর্ষের চিহ্ন পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগে দেখা গেছে যে মানে মাইক্রোলিথিক মানে ছোট ছোট পাথর, প্রাচীন প্রস্তর যুগের তুলনায় এই সময় পাথরের যেটা আয়তন, আকার আয়তন সেটা একটু ক্ষুদ্র হয়েছিল, ধারালো হয়েছিল, উন্নত হয়েছিল। এবং বিন্ধ্য পর্বতের গুহার মধ্যে প্রথম যেটা ক্ষুদ্র অস্ত্র ভারতের মধ্যে আবিষ্কার হয়েছিল, এটা প্রথম। এবং অস্ত্র মধ্যে বর্ষা হলো, তারপর হচ্ছে এগুলো পাওয়া গেছিল। এখানে যেমন বাগড় রাজস্থানের, মধ্যপ্রদেশের আদমগড়, এখানে গরু এবং ভেড়ার মতো প্রাণীকে গৃহপালিত করার চেষ্টা দেখা যায় এই যুগে। এবং পাঁচমারি ভীমবেটকা যেটা মধ্যপ্রদেশে, আর একটা হচ্ছে লাঙ্গাজ গুজরাটে রয়েছে। এখানে আরেকটা বলে দিই যে এই যে ধরো ভীমবেটকা যেটা রয়েছে, ভীমবেটকা এই যে গুহটা, এটা ভীমবেটকা মানে হচ্ছে কি ভীমের উপবেশন স্থল। তো এটা 1957 খ্রিস্টাব্দে ডক্টর বিষ্ণু বিকঙ্কর তিনি দেখা গেছিল যে, সরি, ডক্টর বিষ্ণু বকঙ্কর তিনি দেখা গেছিল যে বিক্রম ইউনিভার্সিটি উজ্জয়িনী, তিনি দেখা গেছিল যে সেখানকার মানে তিনি প্রত্নতাত্ত্বিকবিদ, তো তিনি এটা আবিষ্কার করেছিলেন। এবং আচ্ছা আসলে তিনি প্রত্নতাত্ত্বিকবিদ ছিল কিনা আমি জানি না, কিন্তু তিনি মূলত 1957 খ্রিস্টাব্দে ডক্টর বিষ্ণু বেকনকর তিনি বিক্রম ইউনিভার্সিটি ছিলেন, মানে তার সাথে সম্বন্ধীয়, এবং তিনি উজ্জয়িনীর যেটা রয়েছে সেখানে। তো তিনি এই গুহাটা আবিষ্কার করেছিলেন, যেখানে 750টা বেশি গুহা রয়েছে। এবং এখানে লোয়ার যেটা পেলিওলিথিক এজ থেকে আর্লি যেটা মিডিভেল এজে সব থেকে বেশি জিনিস পাওয়া যায়। কিন্তু তার মধ্যে যেটা যেটা হচ্ছে মেসোলিথিক এজ, এখানে সব থেকে বেশি জিনিস পাওয়া গেছে। এখানে গুহা বিভিন্ন ধরনের ধরো সাদা, লাল রং ব্যবহার করা হতো, কখনো ধরো সবুজ, হলুদ, কমলা রং ব্যবহার হতো। এবং এই রঙগুলো ম্যাঙ্গানিজ, হেমেটাইট, কাঠের কয়লা, নরম লাল পাথর, গাছের পাতাগুলোর সমন্বয় তৈরি হতো। মানে সেখানকার যেগুলো ধরো রং, তাহলে সেই রঙগুলো কিন্তু তারা প্রাকৃতিক ভাবেই কিন্তু উৎপন্ন করতো। এখনকার সময় যে রঙগুলো সেগুলো দেখবে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে, যেটা কিন্তু অনেকটা ক্ষতিকর। কিন্তু সে তখনকার যুগে দেখো তারা বানিয়েছে, কিন্তু সেই রং এখনো পর্যন্ত রয়েছে, এবং সেটা পুরোটাই কিন্তু ন্যাচারাল ভাবে তারা বানিয়েছে। তো এ সময় কিছুগুলো ছবি দেখি মধ্যপ্রস্তর যুগে, যেমন মানুষ দেখা যাচ্ছে যে পশু শিকার করতে গিয়ে কতগুলো জ্যান্ত পশু ধরে নিয়ে এলো গুহাতে। তাহলে কি তারা পশুপালন শিখছে। তারপর ধরো সে সময় ধরো যারা মানুষ ছিল তাদের যারা বাচ্চা, তাহলে তারা দেখা যেত পশু যেগুলো পাচ্ছে তাদের সাথে খেলতো। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আর এটা, এটা হচ্ছে একটা বন্য জন্তু। বন্য জন্তু এটা কি, এটা হচ্ছে বন্য জন্তু, যেটা হচ্ছে শুয়োর বা যেটাকে শুকর। তাহলে শুকরে এগুলো দাঁতের ছবি। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্য শুকরের। আর এইটা হচ্ছে গৃহপালিত শুকর। তাহলে শুকর দুটোই কিন্তু দেখো যে যেটা ছিল বন্য শুকর, তার তার আকার শেপটা দেখো কতটা ধারালো পরিমাণ। আর যেটা হচ্ছে গৃহপালিত শুকর, সেটার কতটা মানে মানে কতটা দেখো এটার পরিমাণটা দেখো, আর এইটা দেখো ধারালোটা। তাহলে মানুষ সাধারণত যেগুলো গৃহপালিত পশু সেগুলো কিন্তু তারা পোষ মানাতো, যেগুলো বন্য পশু সেগুলো কিন্তু পোষ মানাতো না, সেগুলো কিন্তু ক্ষতি হবে। তাহলে দেখা যাচ্ছে একটা মানে দুটোই দেখো শুকরের দাঁত, কিন্তু পার্থক্যটা দেখো ছবির মধ্যে। তাহলে তারা এই যে ধরো এটা দেখতে পাচ্ছ, এদেরকে গৃহপালিত হিসেবে ব্যবহার করতো, এদেরকে কিন্তু করতো না। এরা কিন্তু একটা বন্য একটা হিংস্র ভাব থাকতো এদের মধ্যে। এ সময় দেখা যাচ্ছে যে মধ্যপ্রস্তর যুগে মানুষ যাযাবর জীবন দেখো, এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতেই হবে। এক জায়গায় যদি ধরো সারাদিন মানে থাকতে থাকে মানুষ সময় পর সময়, তাহলে সেখানে ধরো খাবার একটা লিমিট রয়েছে, মানুষের সংখ্যা বাড়ছে, পশুর সংখ্যা বাড়ছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারের সন্ধানে। তারপর ধরো অবসর সময় তারা গুহাতে, তারা এই সময় মানুষ যেহেতু ধরো গুহাতে বসবাস শুরু করছে, তাহলে গুহাতে তারা নিত্যদিন যা কিছু কাজ করতো তারা কিন্তু ছবির মাধ্যমে সেটা তুলে দিতে। দেখো তখনও কিন্তু লিপি আসেনি। তারপর এটা হচ্ছে ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। আর ভীমবেটকার এই ছবিগুলো, এগুলো আমার আঁকা, তোমরা বলবে এগুলো কেমন দেখতে হয়েছে। যতটা পেরেছি আমি করেছি। তো তারা নিত্যদিনে যেগুলো ধরো কাজ যাবতীয় সমস্ত কিছু তারা করতো। এরপরে আমরা আসবো নিওলিথিক এজ, মানে হচ্ছে নবপ্রস্তর যুগ। নবপ্রস্তর যুগে এই সময় দেখা যাচ্ছে যে এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং খাদ্য সংগ্রহকারীর বদলে খাদ্য উৎপাদকে পরিণত হয়। মানে এতদিন পর্যন্ত মানুষ খাদ্য সংগ্রহ করতো, শিকার করতো, পশুপালনও দেখলাম, কিন্তু এরপর মানুষ নিজেরাই দেখা গেল যে খাদ্য উৎপাদন করতে শিখলো। যদি বলা হয় যে চাষ প্রথম কারা শিখেছিল, পুরুষ না মহিলা, তাহলে সে দেখতে হবে মহিলারা। পুরুষরা কি হতো যে তারা বাইরের কাজে চলে যেত, যেগুলো ধরো বড় বড় কাজ ঘরে রয়েছে সেগুলো তারা করতো। আর বাড়িতে দেখা যেত বাচ্চা থাকতো,
বাড়ির কাজ রয়েছে। তো তারা দেখতো যে বাড়িতে থাকতে থাকতে যে কিভাবে ধরো শস্য, তাদের আশেপাশে তো বিভিন্ন ধরনের গাছপালা থাকতো, তাহলে সেটা তারা বারবার লক্ষ্য করতো এবং তারপরে তারা আস্তে আস্তে শিখে গেল যে কিভাবে চাষাবাদ করতে হয়। তাহলে চাষাবাদ কিন্তু প্রথম মহিলারাই শিখেছিল এবং পরে দেখা যাচ্ছে যে পুরুষরাও সে কাজে যোগদান দেয়। এছাড়া পুরুষরা যেমন শিকার করা, আরো যেগুলো ধরো বড় বড় কাজ, সেগুলো তারা যুক্ত থাকতো। কৃষিকাজ যেমন ধরো প্রথমবার লাঙলের ব্যবহার, শস্য উৎপাদন করতে শেখে, পশুপালন যেখানে বন্য পশুকে পোষ মানিয়ে দুধ, মাংস এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। স্থায়ী বসবাস শুরু করে যেমন ধরো যখন কোনো একটা জায়গায় ধরো কোন ফসল ফলানো হচ্ছে, তাহলে সেটা ধরো সময় লাগবে, তাহলে মানুষ কি করছে সেই জায়গাটাকে তারা বসবাস শুরু করছে। মানুষ সাধারণত দেখা যেত যে নদীর যেটা সামনাসামনি জায়গা, সেইখানে নদীর তীরেই দেখা যেত মানুষ বসতিটা করতে বেশি পছন্দ করতো। যেমন এখনকার দিনে যেখানে ধরো মার্কেট আছে, হসপিটাল আছে, বিভিন্ন ধরনের ধরো সুযোগ সুবিধা আছে, মানুষ সেখানে থাকতে বসবাস পছন্দ করে, ঠিক সেই রকমই কৃষিকাজের প্রয়োজনে মানুষকে নদীর তীরে এবং উর্বর জমিতে বাড়িঘর তৈরি করতে হতো। আর বাড়িঘর গুলো ধরো আগে তো ধরো গুহায় ছিল, তাহলে এরপর দেখা যাচ্ছে মানুষ কি করছে, এবার নিজেদের মতো করে কিন্তু ঘর বাড়ি বানাতে শুরু করছে, উন্নত হাতিয়ার। এই যুগের হাতিয়ারগুলি ছিল আগের তুলনায় অনেক বেশি মসৃণ, ধারালো এবং সুচালো। পাথরকে ঘষে পালিশ করার কৌশল তারা আয়ত্ত করেছিল। এই যুগের আমরা কিছু হলো সাইড দেখবো যে এই সময় মানুষ যাযাবর ছেড়ে স্থায়ীভাবে বসবাস এবং কৃষিকাজ শুরু করে। ভারতে এই যুগে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনও মিলে, যেমন ধরো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলান গিরিপথের কাছে ছিল মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা এটা মূলত 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফর জারি যেটি আবিষ্কার করেন এবং এখানে গম, জব চাষ হতো, এছাড়া ভেড়া, ছাগল পালনেরও প্রমাণ পাওয়া গেছে। কাদামাটির ইটের বাড়িও দেখা যায়। পরের স্থান হচ্ছে যে বুরজাম। বুরজামে দেখা যাচ্ছে যে জম্মু এবং কাশ্মীরে এবং কাশ্মীরে যেটা শ্রীনগরের কাছে এই সাইডে রয়েছে, যেখানে আমরা গর্তাভাস দেখতে পাই। পিট হাউস মানে ধরো এটা জমিটার নিচে দেখা যেত বাড়ি করা হতো, এখানে মানুষরা থাকতো। তাহলে এই যে ধরো রয়েছে পিট হাউস, এটা আমরা বুরজামে দেখতে পাই। এছাড়া দেখো যে এখানে যেমন বলছে যে এখানকার মানুষেরা মাটির নিচে গর্ত করে বসবাস করতো, যা থেকে শীতের থেকে রক্ষা পেত। এছাড়া যে কবর দেওয়ার রীতি, এখানে মানুষের সাথে পোষ্য কুকুরকেও কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। এটা আমরা কোথাকার দেখলাম, এটা আমরা বুরজামে দেখলাম। এটা হচ্ছে মেহেরগড়ের ছবি। মেহেরগড়ে দেখো এখানে কিভাবে মানুষের কঙ্কালের সাথে ছাগলের কঙ্কাল গুলো দেওয়া হয়েছে। তাহলে এটা আমরা মেহেরগড়ে পাই, যেটা ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফর জারির নেতৃত্বে এটা আবিষ্কার করা হয়েছিল। রিচার্ড বিডো তাকে সাহায্য করেছিলেন। আর এখানে জব জব এবং গমের দানার ছাপ পাওয়া গেছে। এছাড়া এখানে মেহেরগড়ে কার্পাস চাষ হতো এবং কুজালা সারের অস্তিত্ব পাওয়া গেছে। মেহেরগড়ে 4,000 বিসিতে দেখা গেছে যে কুমোরের উড়ন্ত জায়গার প্রচলন দেখতে পাওয়া গেছে। এছাড়া পোড়ামাটির নারীর মূর্তিও পাওয়া গেছে। এবার আমরা পরবর্তী স্থান দেখছি, এগুলো কিন্তু নিওলিথিক এজে। চিরাগ যেটা বিহারে রয়েছে। চিরাগ এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানকার প্রচুর পরিমাণ হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে, বিশেষ করে হরিণের শিং দিয়ে তৈরি। এরপরে হচ্ছে কোট ডিওয়া। তাহলে কোট ডিওয়া এটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে। বেলান উপত্যকা এবং এলাহাবাদের যেটা প্রয়াগরাজ সেখানে, এবং এখানে ধানের চাষের অন্যতম প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী সাইড হচ্ছে যে দক্ষিণ ভারতের সাইড, যেমন ধরো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে তামিলনাড়ু। ব্রহ্মগিরি এবং মাসকি যেটা রয়েছে কর্ণাটকে, এখানে গবাদি পশু পালনের প্রচুর প্রমাণ পাওয়া গেছে। প্যাম্পাল্লি এটা তামিলনাড়ুতে রয়েছে, এখানে কৃষিকাজের প্রমাণ মিলেছে। এই যুগে মাটির বাসনের তৈরির কাজ শুরু হয়। এগুলি পুরানো হতো কালো এবং লাল রং দিয়ে। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানের বোলান নদীর যা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত হয়েছিল। যদি বলা হয় যে কৃষিকাজের মধ্যে, তাহলে প্রথম কিন্তু হয়েছিল জব। প্রথমে হয়েছিল জব, তারপরে হয়েছিল গম, তারপরে হচ্ছে ধান। কেমন? তাহলে প্রথমে হয়েছিল জব, তারপরে হয়েছিল গম, তারপর হচ্ছে ধান। আর যদি বলা হয় যে এই সময় মানুষ কি কি ধরো গৃহপালিত পশু করতো, তাহলে হচ্ছে ছাগল। ছাগলকে গৃহপালিত পশুদের মধ্যে প্রথম যাকে বাড়িতে রাখা হয়। তারপরে ধরো মেষকে রাখা হতো। এবং এখানে প্রাচীনতম জব আর গম আর জবের প্রমাণ তো আমরা মেহেরগড়ে দেখেছি। তারপর হচ্ছে বুরজাহা, তারপর হচ্ছে গুফকাল যেটা কাশ্মীরে রয়েছে, তারপর হচ্ছে আহ দাউজালি আর রিং এটা আসামে রয়েছে। এগুলো হচ্ছে এক একটা নবপ্রস্তর যুগের সাইট। নবপ্রস্তর যুগের ভারতে প্রথম আবিষ্কার করেন লে মুসিয়ের। নবপ্রস্তর যুগের কৃষিকাজের অস্তিত্ব প্রথম খুঁজে পাওয়া যায় নাল নামক স্থানে, এবং নবপ্রস্তর যুগের প্রথম আবিষ্কার স্থান হচ্ছে লঙ্গা ডুডু। এবং বুরজাহা বিখ্যাত ছিল কূপ ঘর, মানে হচ্ছে পিট হাউস, যেটা গর্তাবাস যেটা হচ্ছে। আর একটা যে সোনোয়ার বিহারে রয়েছে, নবপ্রস্তর যুগের হাড়ের অস্ত্র পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সাইট। তাহলে নবপ্রস্তর যুগে দেখা গেছে যে মানুষ চাষাবাদ শুরু করে। তারপরে দেখো গরুকে পশুকে কাজে লাগাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে মহিলারা চাষাবাদ শুরু করেছিল। ওই সময় দেখা যাচ্ছে যে চাকার তৈরি যেগুলো মাটির পাত্র, সেইগুলো নদী তীরে মানুষ বসবাস শুরু করে। এই ছবি এই সময় দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানুষ এক একটা জলযান তৈরি করছে। তারপরে ধরো পোশাক পরার জন্য বহন শিল্প, যেগুলো ধরো কাঠ এগুলো হচ্ছে। মানুষ দেখা যাচ্ছে পশুর ছাল বুনিয়ে দেখা যাচ্ছে কাপড় তৈরি করছে, এগুলো দিয়ে বোনা হতো। এই যুগের অস্ত্র শস্ত্র রয়েছে, মানুষের হাতিয়ার রয়েছে।
এবার আছে ত্রাম্রপ্রস্তর যুগ, যেটা হচ্ছে চারকিলোথিক এজ। এই সময় প্রথম ধাতুর আবিষ্কার হয়েছিল। মানে সে সময় দেখা যেত যে নদীর তীরে মানুষ বসবাস শুরু করতো। এবার নদীর তীরে যখন বসবাস শুরু করতো তখন তারা ভালো এবং উন্নত মানের পাথর নেওয়ার চেষ্টা করতো। এক সময় দেখলো যে সবুজ রঙের একটা পাথর, এবার সেটাকে যখন নিয়ে আনা হলো, যখন সেটাকে গরম করতে দেওয়া হলো, তখন দেখছে যেটা ভাঙছে না। মানে পাথর আর একটা ধরো ধাতু, দুটোর মধ্যে পার্থক্য থাকবে সেটা তারা বুঝতে পেরেছিল, এবং তখন এটার নাম দিয়েছিল তামা। তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা, যেটার রং হচ্ছে সবুজ রঙের। তো এই সময় দেখা গেল মানুষ পাথরের ব্যবহারের পাশাপাশি তামার ব্যবহারও শিখলো। মাল ও গুজরাট যেটা রয়েছে, বৃহত্তম তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কার হয়েছে চম্বল নদীর উপত্যকায়। এটি ছিল মানুষের প্রথম ধাতব যুগ। মানুষ মূলত তামা এবং ব্রোঞ্জের ব্যবহার করতো, তবে লোহার ব্যবহার তখনও শুরু হয়নি। তাহলে মানে আয়রনের কিন্তু তখনও আসেনি। মানুষ দেখা যেত গম, ধান, ডাল চাষ করতো, তারা গরু, ছাগল, মহিষ এগুলো পালন করতো। এই সময় মৃৎশিল্প গড়ে উঠছে, ধরো শস্য উৎপাদন হচ্ছে, তাহলে সেটাকে ধরো একটা জায়গায় স্টোর করার জন্য তো ধরো জায়গাপত্র দরকার। এই সময় দেখা যাচ্ছে কালো এবং লাল রঙের মৃৎপাত্র এবং পাত্রের উপর সাদা এবং বিভিন্ন রঙের জ্যামিতিক নকশা শুরু হয়েছিল। এবং মানুষ সাধারণত নদীর উপত্যকার কাছাকাছি বসবাস করতো, এবং ঘরগুলো মাটি বা রোদে পোড়ানো ইটে তৈরি হতো। এখানে তামার ছবি, যেমন দেখো এটা ভালো করে যে লক্ষ্য করে, এটা যে সবুজ রঙের, এটা কি করতো, এটা ধরো আগুনে দিত এবং তারপরে সেটাকে ঠুকে ঠুকে দেখা যেত তাদের প্রয়োজন অনুযায়ী এক একটা সেট করতো। এটা যে তামার তৈরি বল্লম ও ছোড়া, তারপরে যে তাম্রবন যুগের লাবণের ফলা, তাম্রবন যুগের তামার তৈরি কুড়ুল, এটা হচ্ছে ব্রোঞ্জের করছে। এবার তাম্রপ্রস্তর যুগে দেখা গেল যে মানে পরের দিকে দেখা গেলো তামা আর টিন দুটো মিলিয়ে হলো ব্রোঞ্জ ধাতুর আবিষ্কার। তাহলে সেই সময়টা যখন তাম্রবন যুগের সভ্যতা, সেটা হচ্ছে কোন কোন সময়টা, যে সময়টা আমরা সিন্ধু সভ্যতা পাই। সিন্ধু সভ্যতার সময় কিন্তু আয়রন আসেনি। আয়রন এসেছিল কখন? আয়রন এসেছিল বৈদিক সভ্যতা এসেছিল। এবার আছে মেগালিথিক। মেগালিথিক এটা আমরা ভারতের যেটা দক্ষিণ দিকে সেটা দেখতে পাই, সেটা উত্তর পশ্চিমেও দেখতে পাই। প্রাগৈতিহাসিকের কালখণ্ডে এমন একটি সময়কে বোঝানো হয়েছে যখন মানুষ কোনো স্মৃতিসৌধ বা সমাধি তৈরির জন্য বিশাল আকারের পাথর, মানে বিশাল আকারের পাথর থাকতো, সেটার বিজ্ঞানেই মানুষকে সমাধি দেওয়া হতো, মানুষের কবর দেওয়া হতো, এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হতো। তার মধ্যে কি আমরা লোহার উপকরণও পেয়েছি। সেই সময়টাকে বলা হচ্ছে মেগালিথিক। মেগা মানে হচ্ছে বিশাল, লিথিক মানে হচ্ছে পাথর। ভারতের মেগালিথিক সংস্কৃতির নিদর্শন সবচেয়ে বেশি পাওয়া গেছে দক্ষিণ ভারতে, যেমন তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তবে কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এর অস্তিত্ব ছিল। এগুলো হচ্ছে মেগালিথিক এরিয়া। যেমন দেখো এখানে আমি একটা মানুষের ছবি এঁকেছি কেন, যে পাথরগুলো দেখো এতটাই বিশাল। এটা কিন্তু এখানে এমনি শুধু একটা মানুষ দাঁড়িয়েছে, এটার ভেতরে থাকতো মানুষের কবরটা, তাহলে সেটা কতটা বড় হতে হবে। তারপরে যে গুহার ভিতরে মৃতদেহটাকে রাখা হতো, এটা কিন্তু ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় এরকম ধরনের সমাধি দেখতে পাওয়া গেছে। তারপরে ধরো এখানে মানুষের ধরো মৃতদেহটাকে রাখা হতো। এগুলো আমি এঁকেছি, তোমরা বলবে যে এগুলো কেমন হয়েছে। তারপর যেমন ধরো এই মানে মেগালিথিকই ছিল, কিন্তু সেগুলোর আকৃতি আলাদা আলাদা, তাহলে যার জন্য দেখো সেগুলো আলাদা আলাদা নাম রয়েছে, এক একটা আলাদা আলাদা রয়েছে। এখানে ধরো মৃতদেহটাকে রাখা হতো, তার চারধারে বিভিন্ন ধরনের পাথর দিয়ে দেওয়া হতো। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাইট, যেমন ধরো বুরজাহান, তারপর হচ্ছে মেহেরগড়, এগুলো হচ্ছে নিওলিথিক সাইট। তারপরে চিরান রয়েছে, কোটদিহা রয়েছে, তারপর মহাগারা রয়েছে, ডিউজালি হার্ডিং, এগুলো এগুলো হচ্ছে নিওলিথিক সাইট। আর পেলিওলিথিক সাইটের মধ্যে যেমন ধরো রয়েছে ভীমবেটকা, তারপর কুন্ডুল কেভ, হুমসি, এগুলো। আবার যেটা হচ্ছে ইনামগড়, এটা হচ্ছে বড় একটা মেগালিথিক সাইট। তাহলে এই ম্যাপটা তোমরা একটু দেখো, যেখানে পেলিওলিথিক, নিওলিথিক, মেগালিথিক, আর্লি ভিলেজ এবং মডার্ন সিটি সমস্ত কিছু রয়েছে। এবারে আমরা এখন দেখবো যে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে দেখলাম প্রাচীন প্রস্তর যুগ, তারপর দেখলাম মধ্যপ্রস্তর যুগ, তারপর হচ্ছে নবপ্রস্তর যুগ। নবপ্রস্তর যুগটাকে আরেকটা বলা হয়নি তোমাদের, যেটা গর্ডন চাইল্ড। যেহেতু দেখো নবপ্রস্তর যুগটা এমনই ছিল যে সময় দেখা যাচ্ছে মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়ে যাচ্ছে, এত কিছু ডেভেলপ হয়ে যাচ্ছে, যার জন্য নবপ্রস্তর যুগকে তিনি তার গ্রন্থ ম্যান মেক্স হিমসেলফ, এই গ্রন্থটাতে নবপ্রস্তর যুগের বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। যার জন্য গর্ডন চাইল্ড তার ম্যানমেক্স হিলস্টেড গ্রন্থে দেখা গেছে যে নবপ্রস্তর যুগীয় বিপ্লব বলেছে, তাহলে নিওলিথিক রেভলিউশন তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। এখন আমরা দেখবো যে ইতিহাসকে লিপির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়। এখানে ভাগ হবে তো স্পেলিং একটু ভুল হয়েছে, তো ভাগ করা হয়। যেমন হচ্ছে প্রি হিস্ট্রি, যে সময় আমরা কোনো লিখিত প্রমাণ পাইনি, যেমন হচ্ছে প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। প্রোটো হিস্ট্রি মানে হচ্ছে যে সময় লিপি পাওয়া গেছে কিন্তু সেটার পাঠোদ্ধার করা যায়নি, এটা কিন্তু তাম্রপ্রস্তর যুগ, মানে তাম্র যেটা কোন যুগ, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতাটা। আর হিস্ট্রি মানে হচ্ছে যে সময় মানুষের ব্যবহৃত লিপিও পাওয়া যায়, সেটা পাঠোদ্ধারক করা যায়। যেমন ধরো অশোকের লিপি, ব্রাহ্মী লিপি, কোটেশ্রী লিপি, এটা কিন্তু প্রথম এটার পাঠোদ্ধারটা হয়েছিল। তো সময়ের উপর ভিত্তি করে, তাহলে প্রথমে দেখলাম লিপির উপর ভিত্তি করে বা সময়ের উপর ভিত্তি করে। সময়ের উপর ভিত্তি করে যেমন দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতের যুগ, যেটাকে বলা হয় এনসিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি। মধ্যযুগের ভারতের ইতিহাস, যেটাকে বলে মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি। আর একটা হচ্ছে আধুনিক যুগের, মানে হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তো যেমন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, যেটা হচ্ছে মানুষের উৎপত্তি থেকে 1750 মূলত ধরা হয়, মানে 1206 পর্যন্ত ধরো প্রাচীন প্রস্তর। এবার প্রাচীন প্রস্তর যুগেরও একটা সময়কাল হচ্ছে যে 1750 থেকে 1206, সেটা হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাস। মানে প্রাচীন প্রস্তর যুগ আর মধ্যপ্রস্তর যুগে যেটা তার মাঝখানে যে কিছুটা সময়, সেখানে আমরা আদি মধ্যযুগের ইতিহাস বলি, যেটাকে 1750 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে ধরা হয়। আর মধ্যযুগের ভারতের ইতিহাস, যেটা হচ্ছে 1206 থেকে 1700, এখানটা ভুল আছে, 1757 হবে, 1757 এটা ধরা হয়, এটা ভুল, 1757। আর অথবা 1206 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, তাহলে এটা ভুল।
তাহলে মধ্যযুগের ভারতের ইতিহাস হচ্ছে 1206 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগে দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে 1707 থেকে 1947 সালে স্বাধীনতা, এবং তার পরবর্তী সময় আবার কোনো কোনো ঐতিহাসিক যেটা বেশি মনে হয় সেটা হচ্ছে 1757 থেকে 1947 সালে স্বাধীনতা এবং তার পরবর্তী সময়, যেটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস। তো প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসে যেটা মিডিল ট্রানজেকশন যেটা, সেখানে হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাস, যেটা বলে আর্লি মিডিভেল এজ। এই সময় সেন বংশ, এই সময় আমরা দেখতে পাই। তাহলে যদি আমরা রাজনৈতিক স্থিরতা এবং মোগলদের পতনকে ধরি, তবে আধুনিক যুগের শুরু 1707। আবার যদি ব্রিটিশ শাসন এবং উপনিবেশিকতার উপর ভিত্তি করে দিই, তাহলে হচ্ছে 1757। এখন আমরা মানুষের যেটা বিবর্তন সেটা সম্পর্কে একটু জানবো। যে আমরা যেরকম ধরো রয়েছি, আমরা যেরকম ধরো দেখতে পাচ্ছি বা যেরকমই আমাদের ধরো কাঠামোটা, যখন মানুষ সৃষ্টি হয়েছিল তখন তো সেরকম ছিল না, মানুষের বিবর্তন হয়েছিল, সেটা এখন দেখবো। তাহলে প্রথমে হয়েছিল অস্ট্রেলোপিথেকাস, তারপর হচ্ছে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালিস, এবং হচ্ছে তারপরেরটা হচ্ছে যে হোমো সেপিয়েন্স, মানে যেটা হচ্ছে বর্তমান মানুষ। যেমন হচ্ছে যে হোমো, এই যে প্রত্যেকটা আমরা হোমো শব্দ ব্যবহার করছি, এটা হচ্ছে ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে হিউম্যান বিং বা মানুষ। এবার হচ্ছে স্যাপিয়েন্স, এটা হচ্ছে ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে ওয়াইস ম্যান, মানে হচ্ছে বুদ্ধিমান। আর অস্ট্রেলোপিথেকাস, এটা হচ্ছে সাউদার্ন অ্যাপ, মানে হচ্ছে দক্ষিণের বনো মানুষ। তো প্রথম অস্ট্রেলোপিথেকাস যেটা আবিষ্কার করেছিল রাইমন্ড ডার্ট, তিনি 1924 খ্রিস্টাব্দে তাং, যেটা সাউথ আফ্রিকায় পাওয়া গেছে এই কঙ্কাল। যেটা হচ্ছে লুসি, সেটা করেছিল ডোনাল্ড জনসন এবং টম গ্যাল 1974 খ্রিস্টাব্দে। হাদার বলে একটা জায়গা আছে যেটা ইউথিওপিয়া মানে আফ্রিকাতে রয়েছে, সেখান দেখা যাচ্ছে লুসির কঙ্কালটা পাওয়া গেছে। এটা কিন্তু একটা মেয়ের কঙ্কাল, এবং যখন তার বয়স ছিল মানে 12, তার বয়স ছিল 12। আর 1216 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার টেক্সটার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছে যে লুসি একটি লম্বা গাছ থেকে পড়ে মারা যায়, এবং মানে মানুষের মা বলা হয় লুসিকে। যেহেতু ধরো লুসি একটা মেয়ে, তাহলে মেয়েকে তো আমরা মা রূপেই দেখি, তাহলে তাকে মানুষের জননী বলা হয়। সব থেকে প্রাচীনতম কঙ্কাল এটা। তাহলে হচ্ছে যে প্রথমে হচ্ছে দেখো তাং, যেটা দেখা গেল 1900, তাহলে তাঙ্গের আবিষ্কার হয়েছিল 1924-এ। আর যেটা হচ্ছে লুসি, সেটা হচ্ছে 1974। তো লুসি সব থেকে প্রাচীনতম কঙ্কাল, যার জন্য এটাকে মানে মানুষের জননী বলে। আর আমাদের যেটা উৎপত্তি সেটা কিন্তু আফ্রিকা থেকেই হয়েছে, আমাদের ওটাই মাতৃভূমি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে সময় যত বিবর্তন হয়েছে, মানুষ ধরো যেখানে একটা জায়গায় যদি থাকে, তাহলে সেখানে খাবার ধরো একটা লিমিটেড, খাবার শেষ হচ্ছে, সময় সাথে সাথে দেখা যাচ্ছে মানুষ একটা উপদেশ থেকে আরেকটা মহাদেশ, মানে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে পাড়ি দিয়েছে। তো তারপরে যখন হোমো ইরেক্টাস ছিল, সেটা সব থেকে প্রাচীনতম সাক্ষ্য আমাদের ভারতে পাওয়া গেছে, যেটা নর্মদার হাগনোরা যেটা জায়গা আছে, সেখান থেকে একটা খুলি ভাগ সব থেকে প্রাচীনতম। তাহলে হোমো ইরেক্টাসের সময় দেখা গেছিল ভারতে ততদিনে চলে এসেছে, কিন্তু সব থেকে যেগুলো ধরো প্রাচীনতম কঙ্কাল, যেমন ধরো অস্ট্রেলোপিথেকাস, সেটা আমরা মানে বিভিন্ন ধরনের প্রমাণ কিন্তু আমরা আফ্রিকা থেকেই পাই। তাহলে সেখান থেকে কিন্তু মানুষ উৎপত্তি এক জায়গায়, কিন্তু তারপরে দেখা যায় সময়ের সাথে সাথে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। অস্ট্রেলোপিথেকাস, এটা দেখা গেছে আফ্রিকাতে পাওয়া গেছে। যেমন হচ্ছে তাং বলে যে বা শিশুটা ছিল, তো সাউথ আফ্রিকাতে পাওয়া গেছিল। প্রথম অস্ট্রেলোপিথেকাসের সন্ধান 1925 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল, এবং 3 বছরের একটি শিশুর কঙ্কাল মাথার খুলি পাওয়া গেছে। জানা গেছে যে তাং বলে যে শিশুটা, সেটা ইঙ্গলের আক্রমণ করে মেরে দিয়েছিল, কারণ শিশুটি চোখের নিচে পাঞ্জার চিহ্ন পাওয়া গেছে। তারপরে আছে লুসি পাওয়া গেছে 3.2 মিলিয়ন ইয়ার্স আগো, যেখানে দেখা গেছে 40% পাওয়া গেছে লুসি, যেটা হাড় গরুগুলো। এই প্রজাতি 2 পায়ে চলতো, এবং এদের হাইট ছিল 5 ফিট, ফিমেলরা মূলত 4 ফিট 33 ফুট এরকম ইঞ্চি ছিল। এবার আছে হোমো হাবিলিস। হচ্ছে অস্ট্রেলোপিথেকাস, তারপরে হচ্ছে হোমো হাবিলিস। তো অস্ট্রেলোপিথেকাস এটা এক থেকে মানুষ হয়েছিল, আর হোমো হাবিলিস হচ্ছে দক্ষ মানুষ। এটি ল্যাটিন শব্দ এবেল মানুষ বা হ্যান্ডি ম্যান, যেটা সক্ষম মানুষ বা সুদর্শন মানুষ। হোমো হাবিলিস পাওয়া গেছে আফ্রিকাতে। তাহলে দেখো অস্ট্রেলোপিথেকাস আফ্রিকাতে, হোমো হাবিলিস আফ্রিকাতে। এই মানুষের জাতির মাথার আকার বড় ছিল অস্ট্রেলোপিথেকাসের তুলনায়, এবং এখানে দেখা গেছে হোমো হাবিলিস আবিষ্কার করেন লুইস এবং ম্যারি। এবং এটি একটি বয়ের কঙ্কাল পাওয়া গেছে, যেটা তানজিয়া থেকে পাওয়া গেছে। তানজিয়া এটা সাউথ আফ্রিকাতে, সাউথ না, ইস্ট আফ্রিকাতে রয়েছে। এবং এরা পাথরের হাতিয়ার বানিয়ে শিকার করতো এই প্রজাতিরা। এবং এরা দেখা যেত যে হোমো হ্যাবিলিসরা এটা কিন্তু দলবদ্ধভাবে থাকতো, এবং এরা একটা পাথর দিয়ে আরেকটা পাথর জোরে আঘাত করে পাথরের অস্ত্র তারা বানাতে শিখেছিল। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, এবং এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এবার আছে হোমো ইরেক্টাস। তাহলে হোমো ইরেক্টাস যেটা ধরো ভারতের সব থেকে প্রাচীনতম যে কঙ্কালটা পাওয়া গেছে, কঙ্কাল না, ওটা একটা মাথার খুলি পাওয়া গেছে, সেটা নর্মদার হাতনোরা গ্রামে, সেখান থেকে পাওয়া গেছে। সেটা সব থেকে প্রাচীনতম হোমো ইরেক্টাস। এটা হচ্ছে যারা হচ্ছে খাড়া লম্বা মানুষ, মানে সোজা হয়ে যারা দাঁড়াতে পারতো। এরা দেখা গেছে যে আফ্রিকাতে, তারপর হচ্ছে ইস্টার্ন ওয়েস্টার্ন এশিয়াতে আমরা দেখতে পেয়েছি। এই প্রজাতিরা নিজেদের মনের ভাব বোঝানোর জন্য আওয়াজ ব্যবহার করতো। এছাড়া তারা আগুনের ব্যবহার শুরু করে, আগুন পুড়িয়ে মাংস খেত, এবং নানা রকম পশুর হাত থেকে রক্ষার জন্য আগুনটা ব্যবহার করতো আলো দিয়ে। এই প্রজাতিরা দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল এবং পরিবার গঠন করতে শিখেছিল এরা, এবং এরা হাত কুঠারও মানে ব্যবহার করতো। তারপরে হচ্ছে যে হোমো নিয়ান্ডারথাল, এটা জার্মানিতে একটা মানুষের উপজাতি, মানুষের একটা জাতি, যেখানে দেখা গেছে যে এটা জার্মানিতে তারা পাওয়া গেছে। এবং এই সময় দেখা যায় তাদের সময় আইস শুরু হয়ে যায়, এবং এদের মাথার আকার আধুনিক মানুষের মতোই ছিল। তারা তাদের বাসস্থানের জন্য গৃহ বানাতো, পোশাক তৈরি করতো, মানে পোশাক তৈরি করে পড়তো। তারপরে যে পাথরের হাতিয়ারগুলি পূর্ব তুলনায় উন্নত ছিল, এবং মানুষেরা প্রথমে যে সকল হাতিয়ার বানাতো তার মধ্যে ছিল হাড়ের। তারপরে হচ্ছে হোমো স্যাপিয়েন্স, যেটাকে বলা হচ্ছে আধুনিক মানুষ। এরা দল বেঁধে বড় পশু শিকার করতে যেত, মানে এবং নানান কাজে তারা আগুনের ব্যবহার করতো, পশুর মাংস পুড়িয়ে খেত,
পশু চামড়া পরতো, এছাড়া ছোট এবং তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এটা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র করতো। এটা হোমোসেপিয়েন্স মানে হচ্ছে কি বুদ্ধিমান মানুষ, মানে আধুনিক মানুষ। এটা এটা হচ্ছে কঙ্কালের ছবি, মানে যেমন যেমন সময় হয়েছে সেই হিসেবে দেখো, অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স। নিয়ান্ডারথাল এটা আসলে জার্মানির একটা উপত্যকা আছে নিয়ান্ডার বলে, সেখান থেকে বাঙালির জন্য এটাকে হোমো নিয়ান্ডারথালিস বলা হয়। এগুলো হচ্ছে মানুষ, তাদের দেখো যত সময় আছে তত দেখা যাচ্ছে তাদের বিবর্তন দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আধুনিক মানুষ। দেখো কিভাবে মানে অ্যাপ থেকে দেখা যাচ্ছে যে মানুষের রূপান্তর ঘটছে। তাহলে বিভিন্ন সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে মানুষ নিজেকে যতটা পেরেছে উন্নত করেছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবে, আগে যতটা মানুষের আয়ু ছিল, এখন কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সেই পরিমাণ কিন্তু মানুষের আয়ু নেই। আগে জীবনযাত্রাকে 100 বছরে ভাগ করা হতো, 25 করে ভাগ করা হতো, 4 ভাগে। যেখানে আমরা দেখেছিলাম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, 4 ভাগে 25 বছর করে। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে মানুষের অতটা আয়ু নেই। তো তোমরা একটু জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কিরকম লাগলো, আর তোমরা কতটা উপকৃত হলে তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। এতে আমিও উৎসাহিত হবো তোমাদের পরবর্তী ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।